দেখ 10 নম্বর অঙ্কটার দিকে তাকা সবাই, ঠিক আছে? তো 10 নম্বর অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, যার একটি হচ্ছে এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে আর অন্যটি হচ্ছে এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে? বলেছে যদি প্রথম ক্ষেত্রে হচ্ছে এক্স ইকুয়াল টু 1 হয় তবে ওয়াই ইকুয়াল টু -1 হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 5 হতে গেলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে? তো শুরু করি। বলছে ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সঙ্গে সমান। তাহলে হচ্ছে একটু দাঁড়া, হ্যাঁ কে জয়েন হচ্ছে একটু দেখে নি। তো ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সঙ্গে সমান। কি ধরি ওয়াই দুটি চল পি ও কিউ ঠিক আছে, ওয়াই হচ্ছে দুটি চল পি ও কিউ কিউ এর সমষ্টির সমান, সমষ্টির সমান এবং এক্স সমানুপাতি, একটি হচ্ছে এক্স চলের সঙ্গে সমানুপাতি, মানে পি হচ্ছে এক্স চলের সঙ্গে সমানুপাতি, এবং অন্যটি মানে কিউ হচ্ছে এক্স চলের সঙ্গে ব্যস্তানুপাতি। দেখ এই পুরো লাইনটা ধরে নিলাম, এইটুকুর মধ্যে কোনো কারো অসুবিধা নাই তো? ব্যাস, ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টি সঙ্গে সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, পি প্লাস কিউ। ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? আবার পি সমানুপাতি হচ্ছে এক্স এবং কিউ সমানুপাতি হচ্ছে 1/x। তাহলে এখান থেকে আমি পাবো পি ইজ ইকুয়াল টু কে এক্স, সমানুপাতিক চিহ্ন উঠতে গেলে ডান দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ হয়ে যাবে, পি ইজ ইকুয়াল টু কে এক্স, এবং এই দিকে আমি আর একটা ধ্রুবক পেয়ে যাব কিউ ইজ ইকুয়াল টু, এদিকে ধ্রুবকটা কী নিব বল, এদিকে ধ্রুবকটা আমি হচ্ছে এম নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে ধ্রুবকটা হচ্ছে এম যদি হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কে এক্স বাঁ দিকে, আর ডান দিকে হবে কিউ ইজ ইকুয়াল টু এম বাই এক্স। পাশে লিখে দিব হচ্ছে কে কমা এম হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে মান দুটো, এই মান দুটো আমরা 1 নংয়ে বসিয়ে দিব। তাহলে অতএব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু পি, পি এর মান কত কে এক্স, প্লাস কিউ, কিউ এর মান কত এম বাই এক্স, যেখানে কে আর এম হচ্ছে কি ধ্রুবক। এই যে লাইনটা, এটাকে আমি দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম 2 নম্বর। এবার আমাদেরকে যেটা দিয়েছে সেই প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্রের হিসাব করি। প্রথম ক্ষেত্রে কি দিয়েছে দেখতো, এক্স ইজ ইকুয়াল টু কত 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু কত -1, ঠিক আছে? এই মান দুটো যদি বসিয়ে দিই তাহলে আমি সমীকরণটা কী পাবো, 2 নং থেকে পাই, 2 নং থেকে
পাই, এক্সের মান আর ওয়াইয়ের মান বসিয়ে দিই, তাহলে -1 ইজ ইকুয়াল টু কে ইন্টু 1 প্লাস m/1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখ, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে -1 ইজ ইকুয়াল টু কে প্লাস এম। তাহলে সমীকরণটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে ঘুরিয়ে লিখতে গেলে সেটা কি পাওয়া যাচ্ছে, যে কে প্লাস এম ইজ ইকুয়াল টু হচ্ছে -1। এটা আমার হচ্ছে 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার হিসাব করি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি দিয়েছে দেখ, দ্বিতীয় ক্ষেত্রে বইয়ের দিকে দেখা, এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইকুয়াল টু 5। যদি এক্স ইকুয়াল টু 3 আর ওয়াই ইজ ইকুয়াল টু 5 হয়, তাহলে 2 নং থেকে পাই আবার। ঠিক আছে, যে 2 নং থেকে পাই। সন্তোষ হালদার, এটা কে বলতো? এই সন্তোষ হালদারটা কে রে? মাইকটা অফ করতো। খুব আওয়াজ আসছে। দুই নং থেকে পাই, কি পাই দেখতো, এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 5 বসিয়ে দিব। তাহলে এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 5 বসালে সমীকরণটা কেমন হবে দেখ, সমীকরণটা এরকম হবে, 5 ইজ ইকুয়াল টু, ঠিক আছে, 3k প্লাস m/3। গোটা লাইনটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 5 15, 9x প্লাস m। তাহলে গোটা সমীকরণটাকে যদি ঘুরিয়ে দিই, এটা 9x হবে না, 9k হবে। ঠিক আছে, 9k। তাহলে গোটা সমীকরণটাকে ঘুরিয়ে দিলে কত হচ্ছে, 9k প্লাস m ইজ ইকুয়াল টু কত, 15। এটা হচ্ছে আমার 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার এই দুটোকে সমাধান করতে হবে। তাহলে এখন k প্লাস m ইজ ইকুয়াল টু -1 আর 9k প্লাস m ইজ ইকুয়াল টু হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখ, এখান থেকে হচ্ছে আমি যদি চিহ্নগুলো পাল্টে দিই, তাহলে কি হচ্ছে, এটা হবে -8k, এখানে m আর m কেটে যাবে, এটা হবে -16। তাহলে এখান থেকে দুই দিক থেকে কি হবে, মাইনাসটা যদি কেটে যায় এইটা আর এটা, তাহলে k ইজ ইকুয়াল টু 16/8 সমান সমান হচ্ছে 2। কে এর মান আমরা 2 পেয়ে গেলাম। এই মানটাকে আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এম এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে 2 নং থেকে পাই বা 3 নং থেকে পাই। ঠিক আছে, 3 নং থেকে পাই, কে এর মান হচ্ছে 2 প্লাস এম ইজ ইকুয়াল টু কত, -1। তাহলে এখান থেকে এম ইজ ইকুয়াল টু -1 -2 মানে হচ্ছে -3। ঠিক আছে, দেখ এতদূর পর্যন্ত সবাই একটু ভালো করে দেখে নে, হ্যাঁ, বুঝতে পারলি কি না?
এই সন্তোষ হালদারের অ্যাকাউন্টটা কার রে? মাইকটা অফই করে না। ওটা মাইকটা অফ কর, নাহলে আওয়াজ আসছে খুব। এটা পুরো অঙ্ক বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ, আমরা এবার হচ্ছে আমরা কি করব, 2 নং সমীকরণে এই কে আর এম এর মানটা বসিয়ে দেব। তাহলে অতএব 2 নং থেকে পাই y ইজ ইকুয়াল টু কি ছিল, কে এক্স, মানে হবে হচ্ছে 2x, আর ছিল কি m/3, তাহলে প্লাস m এর মান হচ্ছে -3/x। তাহলে সমীকরণটা দাঁড়ালো y ইজ ইকুয়াল টু 2x - 3/x। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে সমীকরণটা, এটাই হচ্ছে নির্ণয় এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, এটিই হলো নির্ণয় এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। বল সবাই বুঝতে পারলে কিনা? এবার আমরা করব হচ্ছে 12 নম্বর অঙ্কটা। তো 12 নম্বর অঙ্কটা হচ্ছে হুবহু হচ্ছে এই অঙ্কটার মতোই, ঠিক আছে, এই 10 নম্বর অঙ্কের মতোই। তো 12 নম্বর অঙ্কটা ভালো করে মন দিয়ে সবাই দেখা, একবার অঙ্কটা পড়ে নে সবাই। 11টা তো আগের দিনই করিয়ে দিয়েছি। 12 নম্বর অঙ্কটাতে কি বলছে যে এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটা অংশ হচ্ছে এক্সের সঙ্গে সরলভেদে আছে, অপর অংশটা হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। ঠিক আছে, তাহলে মোট ব্যয়ের দুটো অংশের কথা বলা হচ্ছে এখানে। একটা অংশ হচ্ছে এক্সের সঙ্গে সরলভেদে আছে, আর অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। আমরা এইটুকুর হিসাবটুকু আগে করে নিই, তারপরে বাকি কাজটুকু আবার করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কীরকম, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে ধরি মোট ব্যয় কত টাকা সেটা আমাদের এখানে দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি মোট ব্যয়ের পরিমাণ, মোট ব্যয় এর পরিমাণ, মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে কত টাকা, ওয়াই টাকা। ঠিক আছে, মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে ওয়াই টাকা, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে ওয়াই টাকা, এর দুটো অংশের কথা বলা হচ্ছে। তাহলে আমি ধরে নিই যে এবং এর দুটি অংশ হলো, এর দুটি অংশ হলো, দুটি অংশ হলো পি ও কিউ, এর দুটো অংশ হলো পি ও কিউ। ঠিক আছে, যেখানে বলেছে একটা অংশ ছিল এক্সের সঙ্গে সরলভেদে, অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে। তাহলে একটা অংশ পি মানে এক্সের সঙ্গে সরলভেদে, এবং অপর অংশটা মানে কিউ যেটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, মোট ব্যয় ওয়াইয়েরই যেহেতু দুটো অংশ হচ্ছে পি আর কিউ, তাহলে আমি নিশ্চয়ই ওয়াই সমান সমান পি প্লাস কিউ লিখতে পারবো, এটা আমাদের 1 নাম্বার। ঠিক আছে, যেহেতু মোট ব্যয় ওয়াই এরই দুটো অংশ হলো পি আর কিউ, তাহলে আমি ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ লিখতে পারবো। আর বইয়ে যেহেতু দিয়েছে যে
একটা অংশ মানে পি হচ্ছে এক্স এর সঙ্গে সরলভাবে আছে, তাহলে লিখব আবার যেহেতু, এই যে এটা একটু লিখে নিই, পি সমানুপাতি এক্স এবং কিউ সমানুপাতি এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পি ইজ ইকুয়াল টু কী পাবো, কে এক্স, আর এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু পাবো আমি এম এক্স স্কোয়ার। আমি কি করলাম, ভেদ ধ্রুবক হিসাবে কে আর এমকে নিলাম, পাশে লিখে দিচ্ছি কে কমা এম হলো ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই মান দুটোকে কি করবো, আমরা 1 নংয়ে বসিয়ে দিব, তাহলে লিখি অতএব 1 নং থেকে পাই, অতএব 1 নং থেকে পাই y ইজ ইকুয়াল টু কত, পি প্লাস কিউ, পি এর মান হচ্ছে কত, কে এক্স প্লাস কিউ এর মান কত, এম এক্স স্কোয়ার, দাগ টেনে 2 নাম্বার, ঠিক আছে। বল এত দূর পর্যন্ত বইটা পড়ে নে প্রথম পার্টটুকু, ঠিক আছে। প্রথম পার্টটুকু পড়ার পরে এইটুকু বুঝতে পেরেছিস কি পারিসনি একটু ভালো করে খেয়াল করে না, হ্যাঁ। এরপরে শুরু হবে হচ্ছে অঙ্কের পার্ট। এটা হচ্ছে বইয়ে যে শর্ত দিয়েছিল সেই শর্ত অনুসারে এইটুকু আমরা পেলাম, একটু ভালো করে বই থেকে মিলিয়ে নে, দিয়ে দেখ বুঝতে পারলি কিনা। কিরে বল, বুঝতে পারছিস কিনা, কেউ তো কিছু বলছিস না। হ্যাঁ, হুম। এবার আমাদেরকে প্রথম ক্ষেত্রে পার্ট যেটা দিয়েছে, হ্যাঁ, সেটার জন্য অঙ্কটার দিকে তাকিয়ে দেখ। বলেছে যে যদি যদি হচ্ছে এক্স ডেসিমিটার কূপ খনন করা হয়, ঠিক আছে, আর যদি হচ্ছে 100 ডেসিমিটার কূপ খনন করা হয় আর 200 ডেসিমিটার কূপ খনন করা হয়, তাহলে খরচ হয় যথাক্রমে হচ্ছে 5,000 টাকা আর 12,000 টাকা। তার মানে প্রথম ক্ষেত্রে হচ্ছে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হচ্ছে 5,000 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য খরচ হচ্ছে 12,000 টাকা। তাহলে আমাদের এই যে সম্পর্কটা ওয়াই আর এক্সের যে সম্পর্কটা আমরা পেয়েছি 2 নং সমীকরণে, এখানে এক্স হচ্ছে কত ডেসিমিটার কূপ খনন করা হচ্ছে তার পরিমাপ এক্সটা, আর ওয়াইটা হচ্ছে ব্যয় অর্থাৎ খরচের পরিমাপ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি লিখতে পারবো, যে প্রথম ক্ষেত্রে ভালো করে একটু খেয়াল করে দেখতো, কূপ খনন করছে কতটা, সেটা হচ্ছে এক্স, কত ডেসিমিটার, 100 ডেসিমিটার প্রথম ক্ষেত্রে এটা, হ্যাঁ। আর খরচ কত টাকা বলেছে, 5,000 টাকা, তাহলে এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার আমরা কি করব, এই মান দুটোকে 2 নংয়ে বসিয়ে দিব, তাহলে আমরা লিখি যে 2 নং থেকে পাই, ঠিক আছে। অতএব 2 নং থেকে পাই, কি পাই, ওয়াই এর মান হচ্ছে 5,000, তাহলে ওয়াই 5,000 বসিয়ে দিলাম, কে ইন্টু এক্সের মান কত 100 প্লাস এম ইন্টু এক্সের মান কত 100, তাহলে তার স্কোয়ার বসবে। গোটা সমীকরণটাকে আমি কি করছি, 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলে কত হবে, 50 ইজ ইকুয়াল টু কে প্লাস এম ইন্টু 100। তাহলে গোটা সমীকরণটাকে যদি ঘুরিয়ে লিখি, তাহলে ঘুরিয়ে লিখতে গেলে কি পাওয়া যাচ্ছে, ঘুরিয়ে লিখতে গেলে পাওয়া যাবে হচ্ছে কে প্লাস 100 এম ইজ ইকুয়াল টু হচ্ছে 50, দাগ টেনে 3 নাম্বার, ঠিক আছে। এটা গেল প্রথম ক্ষেত্রের হিসাব। সন্তোষ হালদারটা কে রে, এতবার করে বলছি তো মাইকটা অফই করে না। একটা মাইকের অপশান আছে, দেখো মাইকটা অফ কর, খুব আওয়াজ আসছে।
এবার হচ্ছে দেখ দ্বিতীয় ক্ষেত্রের হিসাবটা করব আমরা, হ্যাঁ। তো দ্বিতীয় ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে সেটা আমরা করি এখানে। তাহলে লিখ যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে y ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখানে y ইজ ইকুয়াল টু কত হবে, y এর মান হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখ, দ্বিতীয় ক্ষেত্রে 200 ডেসিমিটার কূপ খনন করা হবে। তাহলে x ইকুয়াল টু 200 ডেসিমিটার কূপ খনন করা হবে। তাহলে x ইজ ইকুয়াল টু 200, আর খরচ হচ্ছে 12,000 টাকা, সেটা তার মানে y ইজ ইকুয়াল টু 12,000 টাকা। তাহলে 2 নং থেকে আমরা কি পাবো, 2 নং থেকে পাই কি পাবো, দেখ y এর মান 12,000 টাকা বসিয়ে দিই। তাহলে y এর মান বাঁ দিকে 12,000 বসিয়ে দিলাম, ঠিক আছে। 12,000 ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স এর মান হচ্ছে 200, এক্স এর মান হচ্ছে 200 প্লাস এম ইন্টু এক্স এর মান হচ্ছে 200, তাহলে এম এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, গোটা সমীকরণটাকে আমি এবার 200 দিয়ে ভাগ করে দেব। যদি গোটা সমীকরণটাকে 200 দিয়ে ভাগ করে দিই তাহলে বাঁ দিকে হবে 60, হবে হচ্ছে কে প্লাস এম ইন্টু 200, ঠিক আছে। গোটা সমীকরণটাকে ঘুরিয়ে লিখলে কত হবে, কে প্লাস 200 এম ইজ ইকুয়াল টু কত, 60। এটা আমার হচ্ছে 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবার আমরা কি করব, এই 3 আর 4কে সমাধান করব। তাহলে লিখি 3 ও 4 থেকে পাই, 3 ও 4 থেকে পাই কি পাওয়া যাচ্ছে, 3 ও 4 থেকে দেখতো, কে প্লাস হচ্ছে 200 এম ইজ ইকুয়াল টু 60, আর কে প্লাস 100 এম ইজ ইকুয়াল টু হচ্ছে 50। আমরা বিয়োগ করব, সব চিহ্নগুলো বদলে দিচ্ছি, ঠিক আছে। সব চিহ্নগুলো বদলে দিলে দেখ কে আর কে কেটে যাবে, বাঁ দিকে হবে 100 এম ইজ ইকুয়াল টু 10। তাহলে অতএব এম ইজ ইকুয়াল টু 10/100 সমান সমান 1/10। তাহলে এখান থেকে আমরা এম এর মানটা পেয়ে গেলাম। এই এম এর মানটা কি করব, 3 নংয়ে বসিয়ে কে এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অতএব আমরা এখান থেকে পাবো যে 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই কি ছিল সমীকরণটা, কে প্লাস 100 এম। তাহলে কে প্লাস 100 ইন্টু এম এর মান হচ্ছে 1/10 ইজ ইকুয়াল টু ডান দিকে ছিল হচ্ছে কত, 50। তাহলে এখান থেকে পাচ্ছি কে প্লাস 10 আর 100 কাটাকাটি করলে 10 হবে, ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে পাবো হচ্ছে কে ইজ ইকুয়াল টু 50 বিয়োগ 10, অতএব কে ইজ ইকুয়াল টু কত, 40, ঠিক আছে। এতদূর পর্যন্ত আমাদের কে আর এম এর মানটা বেরিয়ে গেল। এই কে আর এম এর মানটা যদি আমরা, ঠিক আছে, 2 নংয়ে বসিয়ে দিই তাহলে সম্পর্কটা কি হবে সেটা একটু আমরা লিখে নিই। অতএব 2 নং থেকে পাই, ঠিক আছে। অতএব 2 নং থেকে পাই, 2 নং থেকে কি পাওয়া যায় দেখ, তাহলে y ইজ ইকুয়াল টু ছিল কি কে এক্স, তাহলে কে এর মান তো 40, তাহলে হবে 40x প্লাস ছিল কি এম এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে x²/10, এম এর মান হচ্ছে 1/10। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় কি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এতদূর পর্যন্ত একদম আগের অঙ্কটার মতোই হলো হুবহু, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত একটু দেখে নে, সবাই বুঝতে পেরেছিস তো? পুরো অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে দেখে নে, হ্যাঁ। লাস্ট লাইনটা মানে 2 নং থেকে পাই যেটা, হ্যাঁ, ওখানে দেখ কে আর এম এর মানটা তো পেয়ে গেছি। তো আমাদের যে 2 নং সমীকরণটা ছিল সেটা কি ছিল, y ইজ ইকুয়াল টু কে এক্স প্লাস এম এক্স স্কোয়ার। তাহলে এখানে কত হবে, y ইজ ইকুয়াল টু কে এক্স মানে কে এর মান 40, তাহলে 40x প্লাস হচ্ছে এম এক্স স্কোয়ার, তো এম এর মান তো 1/10, তাহলে x²/10 হবে সেই জন্য, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। এবার অঙ্কটা আমাদেরকে এখানেই থেমে যেতে বলেনি, অঙ্কটাতে বলেছে যে এবার যদি এতটা হিসাব হয়ে গেল, দিয়ে বলছে এবার যদি 250 ডেসিমিটার কূপ খনন করা হয় তাহলে খরচ কত হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, এবার হচ্ছে আমরা আবার একটু ক্যালকুলেশন করব এটার পরে, ঠিক আছে, যে
এবার ঠিক আছে, এক্স ইকুয়াল টু 250 ডেসিমিটার হলে ওয়াই ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পাবো, সমীকরণ তো পেয়ে গেছি, ওয়াই ইজ ইকুয়াল টু 40x, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 40, এক্স মানে কত 50, এক্স মানে কত 250, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 10 মানে কত হবে 250 স্কোয়ার বাই হচ্ছে 10, তাহলে এখান থেকে কত হবে 4 25 100 আর 2টা 0, প্লাস হচ্ছে বাই হচ্ছে 10, একটা করে 0 কেটে যাবে, তাহলে এটা হলো 10,000 প্লাস হচ্ছে 6,250, তার মানে হয়ে গেল কত 16,250। তাহলে লিখতে হবে কি যে অতএব 250 ডেসিমিটার কিউব খনন করার জন্য 16,250 টাকা খরচ হবে। বল পুরো অঙ্কটা বুঝতে পারলি কিনা? দেখ পুরো অঙ্কটা হয়ে গেলে, হ্যাঁ, একবার 12 নম্বর অঙ্কটা হচ্ছে পড়ে নে, দিয়ে ভালো করে একটু বুঝে নে, তারপরে হয়ে গেলে আমি 13 নম্বর অঙ্কটা শুরু করব। ঠিক আছে, তোদের হয়ে গেলে বলবি যে দাদা শুরু করো 13 নম্বর। তেরো 14 15 তিনটেই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, ভালো করে দেখে নে। দেখ 13 নম্বর অঙ্কটার দিকে তাকা। 13 নম্বর অঙ্কটা বলছে যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত যদি দিয়ে দেয় 2:3, উচ্চতার অনুপাত যদি হচ্ছে 5:4 হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, তো আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে চোঙের আয়তন, ব্যাসার্ধ আর উচ্চতা, এই তিনটে জিনিসকে তিনটে অক্ষর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে লিখি যে মনে করি চোঙের আয়তন ভি দ্বারা, ব্যাসার্ধ আর দ্বারা এবং উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হলো। ঠিক আছে, প্রশ্নানুসারে বইয়ে কি বলেছে ভালো করে খেয়াল করে দেখ। বলেছে যে আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের বর্গ আর উচ্চতা এর হচ্ছে সঙ্গে যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদে থাকা মানে হচ্ছে ডান দিকটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা
বইয়ে যেটা বলেছে যে আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ার, আর এইচ এর সঙ্গে যৌগিক ভেদে আছে, তার মানে আর স্কোয়ার আর এইচ এর সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, বল এই লাইনটা বুঝতে পারলি কি না? যৌগিক ভেদে লাইনটা পড়ে দেখ যে ব্যাসার্ধের বর্গ আর উচ্চতা এদের সঙ্গে যৌগিক ভেদে আছে, তার মানে হচ্ছে যে ভি সমানুপাতি আর স্কোয়ার এইচ। বইয়ে বলেছে যে আয়তনটা হচ্ছে কি, যে ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতা এই দুটোর সঙ্গে যৌগিক ভেদে আছে, তার মানে যৌগিক ভেদে যখন থাকে বলবে তখন আমাদেরকে তাদেরকে গুণ করে দিতে হবে। তাহলে কে কার কার সঙ্গে যৌগিক ভেদে আছে? ব্যাসার্ধের বর্গ আর হচ্ছে উচ্চতা, সেই জন্য দেখ ডান দিকে আমি ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ার ইন্টু এইচ করে দিয়েছি। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে এখান থেকে যদি আমরা সমানুপাতি চিহ্নটা উঠিয়ে দিই তাহলে একটা কী হবে, ধ্রুবক হবে। তাহলে কে আর স্কোয়ার এইচ পাশে লিখে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, পাশে লিখে দিব যে কে হলো ভেদ ধ্রুবক। ব্যাস, কে হলো ভেদ ধ্রুবক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো চোঙের হচ্ছে ব্যাসার্ধের আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ধরে নিই, ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে ব্যাসার্ধ ব্যাসার্ধ যথাক্রমে, ভালো করে খেয়াল করে দেখ, ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3। তাহলে ব্যাসার্ধ দুটোকে আমি ধরে নিচ্ছি যে 2x এবং 3x একক। ঠিক আছে, চোঙ দুটোর ব্যাসার্ধ যথাক্রমে 2x আর 3x একক। আর চোঙ দুটির উচ্চতার অনুপাত দিয়েছে, সেটাও আমরা ধরে নিই, উচ্চতা যথাক্রমে কত দিয়েছে, 5:4। তাহলে আমরা 5y। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস করি যে এই এক্সগুলোকে না একটু অন্য অক্ষর দিয়ে প্রকাশ করি, তাহলে ভালো হবে। ব্যাসার্ধ তো, তাহলে আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে 2:3 ছিল তো 2r 3r দিয়ে, আর উচ্চতা হচ্ছে 5:4, সেটাকে তাহলে প্রকাশ করি হচ্ছে 5h এবং 4h, এইভাবে প্রকাশ করি। ঠিক আছে, দেখ ব্যাসার্ধ ছিল 2:3, সেই জন্য আমরা ব্যাসার্ধ দুটোকে ধরলাম হচ্ছে 2r এবং 3r একক। উচ্চতা ছিল 5:4, সেই জন্য আমরা ধরলাম হচ্ছে 5h এবং 4h। ঠিক আছে, তাহলে নিচের লাইনে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত। তো চোঙ দুটোর আয়তনের অনুপাত যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথম চোঙটার, ঠিক আছে, আয়তনকে আমি হচ্ছে V1 দিয়ে প্রকাশ করছি, দ্বিতীয়টার চোঙ V2 দিয়ে প্রকাশ করছি, তাই আয়তনের অনুপাত হচ্ছে এটা। এইভাবেও লিখতে পারি বা আমরা সরাসরি এইভাবেও লিখতে পারি যে প্রথম চোঙটার যে আয়তন সেটা কত হবে, কে আর স্কোয়ার এইচ। তাহলে কে আর স্কোয়ার এইচ, তাহলে কে প্রথম চোঙের ক্ষেত্রে আর কত, মানে ব্যাসার্ধ হচ্ছে 2r, আর উচ্চতা কত 5h, এটা হচ্ছে প্রথম চোঙের ক্ষেত্রে, ইস টু দ্বিতীয় চোঙের ক্ষেত্রে কত হবে, কে আর স্কোয়ার মানে দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত 3r তার স্কোয়ার ইন্টু উচ্চতা কত 4h। বল বুঝতে পারলি কি না? চোঙ দুটির আয়তনের অনুপাত, আয়তনের যে ফর্মুলা সেটা আমরা 1 নংয়েই তো পেয়ে গেছি, v = কে আর স্কোয়ার এইচ। তাহলে সেখানে ব্যাসার্ধের মান প্রথম চোঙের ক্ষেত্রে 2r, উচ্চতা হচ্ছে 5h, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 3r আর উচ্চতা হচ্ছে 4h। তাহলে আমরা আয়তনের অনুপাত এটা লিখতে পারবো কি পারবো না বল? ব্যাস, এখান থেকে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কি, স্কোয়ারগুলো যদি করে দিই তাহলে কত হবে, কে ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h ইস টু কে ইন্টু 9r স্কোয়ার ইন্টু
4h, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 4 5 20 কে আর স্কোয়ার এইচ ইস টু 4 নং 36 কে আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে কে আর স্কোয়ার এইচ আর কে আর স্কোয়ার এইচ উঠে গেলে কত হবে 20:36। গোটা সমীকরণটাকে কত দিয়ে ভাগ যাবে, গোটা অনুপাতটাকে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে হয়ে যাচ্ছে 5:9। ঠিক আছে, বল পুরো অঙ্কটা বুঝতে পারলি কি না, ভালো করে একটু দেখে নে সবাই। ভালো করে সবাই একবার অঙ্কটা দেখে নে, দেখে নিয়ে হচ্ছে একবার বুঝে নে। হ্যাঁ, এবার আমরা করব হচ্ছে 14 নাম্বার অঙ্কটা। 13 নাম্বার যদি তোদের বোঝা কমপ্লিট হয়ে যায় তো বলবি আমাকে। তিস্তা ক্লাস করছে, তিস্তা বুঝতে পারছিস কিনা কিছু বলছিস না যে? বাকিরা সব বুঝতে পারছিস তো? ব্যাস 14টা শুরু করবো কি? দেখ তাহলে 14 অঙ্কটা সবাই একটু পড়ে নে। হ্যাঁ, আমি 14 অঙ্কটা পড়ছি, তোরা শুন। দেখ 14 নম্বরের যে অঙ্কটা সেটা বলেছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর কিনেছে। বলেছে আগে সমিতির হচ্ছে 2400 বিঘা জমি 25টা লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি মানে হচ্ছে 1200 বিঘা জমি কেবল ট্রাক্টর দিয়ে চাষ করবে, তাহলে 30 দিনে চাষ করা যায়। ঠিক আছে, বলছে একটা ট্রাক্টর কয়টা লাঙলের সমান কাজ করে। অঙ্কটা করতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা একটু ভালো করে খেয়াল করে দেখ। দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে অর্ধেক জমি 1200 বিঘা জমি একটাই ট্রাক্টর 30 দিনে চাষ করতে পারে। তো ওই একটা ট্রাক্টরের জায়গাতে না আমরা হচ্ছে ওখানে লাঙলের সংখ্যাটা বের করব। অর্ধেক জমি অর্থাৎ হচ্ছে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে একটা ট্রাক্টর, তাহলে আমরা উত্তরটা বের করবো এরকমভাবে যে অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কটা লাঙল লাগবে। বোঝা গেল ব্যাপারটা? যদি কটা লাঙল লাগবে সেটা আমরা বের করতে পারি, তাহলে নিশ্চয়ই ওই ট্রাক্টরটা এতগুলো লাঙলের সমানই কাজ করবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে জমির পরিমাণ হচ্ছে 1200 বিঘা, দিন হচ্ছে 30 দিন, ট্রাক্টরের বদলে ওখানে লাঙল সংখ্যাটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে লিখি যে ধরি জমির পরিমাণ x দ্বারা, জমির পরিমাণ x দ্বারা, ঠিক আছে, লাঙল সংখ্যা y দ্বারা, লাঙল সংখ্যা y দ্বারা, হয়েছে। আর হচ্ছে কি চাষ করতে প্রয়োজনীয় দিন, চাষের জন্য প্রয়োজনীয় দিন হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হলো। জেড দ্বারা প্রকাশ করা হলো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একবার এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক বের করব যখন জেড স্থির, আর একবার এক্সের সঙ্গে জেডের সম্পর্ক বের করব যখন হচ্ছে ওয়াই স্থির। তাহলে আমরা প্রথমে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক বের করব যখন হচ্ছে জেড স্থির। তাহলে আমরা লিখি
যে যখন দিন সংখ্যা স্থির জমির পরিমাণ যদি বেড়ে যায়, ঠিক আছে, একই পরিমাণ দিন যদি দেওয়া হয় যে 10 দিন চাষ করতে হবে, তাহলে 10 দিন চাষ করতে যদি হয়, তাহলে জমির পরিমাণ বেড়ে গেলে লাঙল সংখ্যা বাড়াতে হবে, আর জমির পরিমাণ কমে গেলে লাঙল সংখ্যা কমাতে হবে। তাহলে জমির পরিমাণের সাথে লাঙলের সম্পর্ক কি হবে? সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে জমির পরিমাণের সঙ্গে লাঙলের সংখ্যা সরল ভেদে আছে। তাহলে কি লিখব? অতএব x সমানুপাতি y, ঠিক আছে, যখন z স্থির বা z হচ্ছে ধ্রুবক। বোঝা গেল? এবার হচ্ছে লাঙল সংখ্যা স্থির, তাহলে লিখি যখন লাঙল সংখ্যা স্থির, মানে চাষ করার জন্য ধরে নে আমি 50টা লাঙল দিয়েছি, তাহলে 50টাই থাকবে। তাহলে জমির যদি পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, তাহলে দিনও বেড়ে যাবে। বল, সম্পর্কটা ঠিকঠাক হচ্ছে তো? তাহলে এখানে কি হবে? লাঙল যদি স্থির থাকে, লাঙলের সংখ্যাটা, তাহলে জমির পরিমাণ বাড়াতে গেলে চাষ করতে বেশি দিন লাগবে, তাই না? তাহলে কি লিখব? জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সরল ভেদে আছে। তাহলে কি লিখব? অতএব x সমানুপাতি z যখন হচ্ছে কি y স্থির। তাহলে এবার যৌগিক ভেদের সূত্রানুসারে কি হবে? অতএব যৌগিক ভেদের সূত্রানুসারে কি হবে? দেখ, x সমানুপাতে কি হবে? yz, যখন হচ্ছে y, z পরিবর্তনশীল। এটাই তো যৌগিক ভেদের সূত্র, ঠিক আছে। তাহলে এখানে সমানুপাতি চিহ্নটা উঠতে গেলে কি হবে? এই জায়গাটাতে সমানুপাতি চিহ্নটা উঠতে গেলে এখানে হবে x = kyz। এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এবার প্রথম ক্ষেত্রে কি কি দিয়েছে সেটার দিকে তাকা। প্রথম ক্ষেত্রে এক্সটা ছিল জমির পরিমাণ, তাহলে এক্স হচ্ছে 2400 বিঘা, ঠিক আছে। তারপরে ওয়াইটা ছিল কি? লাঙলের সংখ্যা, তাহলে y = এখানে কটা লাঙল বলেছে? 25টা। আর জেড হচ্ছে কি? দিন সংখ্যা, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কত? 36 দিন। ভালো করে একবার বইয়ের দিকে তাকিয়ে নে, দেখ এগুলোই দিয়েছে। এবার এই মানগুলোকে কি করব? আমি 1 নংয়ে বসিয়ে দেব। তাহলে 1 নং থেকে পাই কি পাওয়া যাচ্ছে? দেখ তো, x এর মান বসাই 2400 = k ইন্টু y মানে হচ্ছে 25 ইন্টু জেড মানে হচ্ছে কত? 36। তাহলে এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 2400/25 ইন্টু 36 = k। আমরা এবার 25 দিয়ে হচ্ছে 3600কে কেটে দিব, ঠিক আছে। তার আগে হচ্ছে একটু ছোট করে কাটি। 12 দিয়ে যদি কাটি আমরা, ঠিক আছে, 12 দিয়ে 36কে কাটলে কত হবে? 3। আর 12 দিয়ে কাটলে কত হবে? 2, 200।
25 দিয়ে যদি 200কে কেটে দিই তাহলে হয়ে যাবে 8। তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 8/3 এটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি দিয়েছে দেখতো। দ্বিতীয় ক্ষেত্রে এক্স ইকুয়াল টু অর্ধেক জমি মানে হচ্ছে কত? 2400/2 বিঘা সমান সমান হচ্ছে কত? 1200 বিঘা। ঠিক আছে। ওয়াই ইজ ইকুয়াল টু লাঙলের সংখ্যাটা স্থির, আমি লাঙলের সংখ্যাটাই বের করব। জেড ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 30 দিন। বোঝা গেল? তাহলে এবার এখান থেকে আবার 1 নং থেকে পাই। তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি পাই দেখ। 1 নংয়ে হচ্ছে বাঁদিকে এক্স এর মান বসলো 1200, ডান দিকে কে এর মান হচ্ছে 8/3 ইন্টু ওয়াই থাকলো ইন্টু জেড এর মান হচ্ছে কত? 30। যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে কত হবে? 3 আর 30 কাটলে হচ্ছে 10। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে 1200/8 গুণিত 10 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাওয়া যাবে দেখ। একটা করে শূন্য কেটে গেল, 8 দিয়ে 1200কে কাটলে হচ্ছে কত? 8 দিয়ে 1200কে কাটলে হচ্ছে 120কে কাটলে হচ্ছে 8 15 120। অতএব আমি পেয়ে যাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু 15। তাহলে ওয়াইয়ের মান যদি 15 হয় তাহলে 30 দিনে অর্ধেক জমি চাষ করতে 15টা লাঙল লাগবে। 15টা লাঙল লাগবে, কিন্তু এই কাজটি একটাই ট্রাক্টর করেছিল, তাহলে নিশ্চয়ই একটা ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করে। ঠিক আছে, বল বুঝতে পারলি কি না? তাহলে এটার উত্তর কি হবে? যে অতএব একটি ট্রাক্টর 15টা লাঙলের সমান কাজ করে। ঠিক আছে। প্রথম থেকে এতক্ষণে সোহিনী জয়েন করছিস? বল, পুরো অঙ্কটা বোঝা হয়ে গেলে বলবি। হ্যাঁ, নেক্সট অঙ্ক শুরু করব 15 নাম্বারটা। দেখ 15 নাম্বার অঙ্কটা হচ্ছে শুরু করছি। ঠিক আছে, এটার অ্যান্সার লিখবি কিন্তু, যে অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে। দেখ লাস্ট অঙ্ক 15 নাম্বার। দেখ 15 নাম্বার দেখ 15 নাম্বার অঙ্কটার দিকে তাকা।
15 নম্বর অঙ্কটাতে বলেছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। এই কথা দুটো দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে গোলকের আয়তনের বর্গ, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের হচ্ছে ঘনফলের সঙ্গে সরলভেদে আছে। তাহলে এখানে তিনটে জিনিস হচ্ছে, একটা হচ্ছে আয়তন গোলকের, একটা হচ্ছে ব্যাসার্ধ, আর একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই তিনটেকে কি কি অক্ষর দ্বারা প্রকাশ করা যায় সেটা আমরা একটু লিখে নিই। ঠিক আছে, যে ধরি গোলকের আয়তন ভি দ্বারা, ঠিক আছে, ব্যাসার্ধ আর দ্বারা এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করা হলো। প্রশ্নানুসারে কি বলেছে একটু দেখে নিই। প্রশ্নানুসারে বলেছে যে আয়তন হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, মানে বলে দিয়েছে ভি সমানুপাতি হচ্ছে আর কিউব, এবং বলে দিয়েছে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ এস সমানুপাতি হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এবার এটা দিয়ে দিয়েছে, আমাদেরকে প্রমাণ করতে কি হবে সেটা আমরা পরে দেখছি। আগে হচ্ছে এখান থেকে আমরা কি পাই সেটা একটু লিখে নিই। তাহলে এখান থেকে সমানুপাতি উঠাতে গেলে ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব হবে, এবং এখান থেকে এস ইজ ইকুয়াল টু, আমি সমানুপাতি ধ্রুবক হিসাবে ওই আগের মতো একটাতে কে নিলাম আর একটাতে এম নিলাম, তাহলে পাশে লিখে দিই কে এম হলো ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা একটু আমরা লিখি, যে প্রমাণ করতে হবে, ভালো করে খেয়াল করে দেখ কি প্রমাণ করতে হবে। প্রমাণ এটা করতে হবে যে আয়তনের বর্গ, প্রশ্নের দিকে তাকা, আয়তনের বর্গ, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে কিউব, এরা হচ্ছে সরলভেদে আছে, অর্থাৎ ভি স্কোয়ার সমানুপাতি এস কিউব আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, বল এতটুকু বুঝতে পারলি সবাই? যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার সমানুপাতি এস কিউব আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে এটা যদি প্রমাণ করতে হয় তো ভেদের অঙ্কতে তো আমরা আগেই বলেছি যে যখন এই ধরনের রাশি প্রমাণ করতে হয় তখন আমরা হচ্ছে বাঁ দিক বাই ডান দিকের মানটা বের করব। তাহলে এখন ভি স্কোয়ার বাই এস কিউব এই রাশিটার মান বের করব। যদি এটা ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার, ভি এর যে মানটা আছে তার স্কোয়ার যদি করতে হয়, তাহলে ভি এর মান এই যে এটা, ভালো করে খেয়াল করে দেখ, এটা হচ্ছে ভি এর মান। তাহলে এই মানটাকে যদি আমরা স্কোয়ার করে বসাই তাহলে কি বসাতে হবে দেখতো, এই মানটাকে যদি আমরা স্কোয়ার করে বসাই তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর ডান পাশে কি হবে দেখতো, ডান পাশে হচ্ছে মানে নিচে কি হবে, এস এর মান হচ্ছে এই যে এটা যেটাকে লাল করে ঘিরলাম, তাহলে তার কিউব বসাতে হবে। তার কিউব মানে কত হবে, এম কিউব আর টু দি পাওয়ার 6, তাই না? তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে কি আর টু দি পাওয়ার 6-এর সাথে আর টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে কে স্কোয়ার বাই এম কিউব। কেও হচ্ছে ধ্রুবক আবার এমও হচ্ছে ধ্রুবক, তাহলে এই পুরো রাশিটাই কি হয়ে যাচ্ছে, ধ্রুবক। তাহলে এই পুরো রাশিটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব ভি স্কোয়ার বাই এস কিউবের মান ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার সমানুপাতি এস কিউব, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে হতো, প্রমাণিত। বল পুরো অঙ্কটা বুঝতে পারলি কিনা?
হ্যাঁ, প্রমাণটা হচ্ছে এরকম যে আমাকে বলেছিল আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ আমাকে প্রমাণ করে দেখাতে বলেছিল এই যে এটা আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার সমানুপাতি পৃষ্ঠতলের ঘন অর্থাৎ এস কিউব, এটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা ভেদের সমস্ত অঙ্কতেই এই ধরনের যখন প্রমাণ করতে হয় তখন আমি বাঁ দিক বাই ডান দিকের মানটা বের করি, অর্থাৎ এই যে এটা এই মানটা বের করে যদি এই মানটাকে আমি ধ্রুবক দেখিয়ে দিতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই ভি স্কোয়ার বাই এস কিউবের মানটা নিয়েই শুরু করলাম। ভি এর মান তো কে আর কিউব, তাহলে তার স্কোয়ার কত হবে কে স্কোয়ার আর টু দি পাওয়ার 6, আর এস এর মান তো এম আর স্কোয়ার, তাহলে এস কিউবের মান কত হবে এম কিউব আর টু দি পাওয়ার 6, তাহলে আর টু দি পাওয়ার 6-এর সাথে আর টু দি পাওয়ার 6 যদি কেটে যায় তাহলে থাকলো কে স্কোয়ার বাই এম কিউব। কেও হচ্ছে ভেদ ধ্রুবক আবার এমও হচ্ছে ভেদ ধ্রুবক, তাহলে কে আর এম এই যুক্ত রাশি সম্পূর্ণটাই ধ্রুবক হয়ে গেল। তাহলে অতএব কে স্কোয়ার বাই এম কিউব সমান সমান হয়ে গেল ধ্রুবক, অতএব ভি স্কোয়ার সমানুপাতি এস কিউব, অর্থাৎ যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, বল বুঝতে পারলি কি না? হুম, হ্যাঁ ভৌতবিজ্ঞানের প্রশ্ন দেখছি বোঝানোর কি আছে একটু। না, আজকে আজকে আর অঙ্ক করাবো না। আমাদের আলোর প্রতিসরণের আগে পর্যন্ত পড়া ছিল নাকি? একটু প্রশ্নগুলো লিখে নে তো। ওই আর ইকুয়াল টু 2f এর প্রমাণটা করবি, বুঝতে পারলি? হ্যালো।